আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় যৌথ মূলধনী কোম্পানির একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথের কর দায় নিয়ে অনেকেরই সমস্যার কথা বলেছিলেন। কর দায়টা আমরা এই ম্যাথের মাধ্যমে A to Z ভালোভাবে সমাধান করার চেষ্টা করব। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথটি দিয়ে আমরা কর দায় করব। যৌথ মূলধনী কোম্পানির এই ম্যাথটি এবং অংশীদারি কারবারের আমরা এই সাজেশনের সাথে অংশীদারির একটি ম্যাথ আপলোড করেছি। এই দুইটি ম্যাথ থেকে দুইটি ম্যাথই অথবা যে কোনো একটি ম্যাথ পরীক্ষার জন্য আসতে পারে। সবাই দুইটি ম্যাথ অবশ্যই ভালোভাবে করে যাবেন। এই প্রবলেম 4, সোনার বাংলা কোম্পানি লিমিটেড এর পরিশোধিত মূলধনের 20% আইপিওর মাধ্যমে হস্তান্তর করেন। 2023 সালের 30 জুন সমাপ্ত বছরে লাভ লোকসান হিসাব নিম্নে দেওয়া হলো। সোনার বাংলা কোম্পানি লিমিটেড লাভ লোকসান হিসাব 30 জুন 2023 সালের সমাপ্ত বছরের জন্য। তাহলে এখানে আমাদের কিছু খরচ দেওয়া রয়েছে এবং কিছু আয় দেওয়া রয়েছে। আমাদের বেতন অনুমোদনযোগ্য খরচ, এজন্য বেতন আসবে না। অফিস ভাড়াও অনুমোদনযোগ্য খরচ আসবে না। সাধারণ খরচ আমাদের অনুমোদনযোগ্য খরচ আসবে না। দান আমাদের অননুমোদনযোগ্য খরচ, দানটা আমাদের অন্তর্ভুক্ত হবে। জরিমানা অননুমোদনযোগ্য খরচ, জরিমানা আমাদের অন্তর্ভুক্ত হবে। বিজ্ঞাপনের সাথে যদি আমাদের বিলম্বিত বিজ্ঞাপন থাকে তাহলে অন্তর্ভুক্ত হবে, না থাকলে বিজ্ঞাপন অন্তর্ভুক্ত হবে না। কুড়িন আমাদের অনুমোদনযোগ্য খরচ, এটাও অন্তর্ভুক্ত হবে না। তারপরে আমাদের কর অন্তর্ভুক্ত হবে না। বীমা প্রিমিয়াম এটাও আমাদের অন্তর্ভুক্ত হবে না। নিরীক্ষা ফি অন্তর্ভুক্ত হবে না। অবচয়, অবচয়ের যতটুকু অনুমোদনযোগ্য থাকবে ততটুকু আমরা অন্তর্ভুক্ত করব। এখানে মোট লাভ, এই মোট লাভের কোনো কাজ আমাদের করতে হবে না। করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ অন্তর্ভুক্ত হবে। শেয়ার অধিহার অন্তর্ভুক্ত হবে। সিকিউরিটি সুদ আসবে, লভ্যাংশ আসবে, আসবাবপত্র বিক্রয় জনিত মুনাফা আসবে। বাট্টা প্রাপ্তি এটি হচ্ছে ব্যবসায়িক আয়, এদের অন্তর্ভুক্ত হবে না। অন্যান্য আয়, ব্যবসায়িক আয় এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না। এরপর আমাদের সমন্বয় কিছু বলা রয়েছে। আয়কর আইন মোতাবেক অনুমোদনযোগ্য অবচয় 20,000 টাকা। তাহলে আমরা উপরে দেখতে পারতেছি অবচয় হচ্ছে আমাদের 80,000 টাকা। এই 80,000 টাকার মধ্যে আয়কর কর্তৃপক্ষ 20,000 টাকা অনুমোদন দিয়েছে। তাহলে 80,000 থেকে আমরা যদি 20,000 টাকা বাদ দিই, বাকি থাকবে আমাদের 60,000 টাকা। এই 60,000 টাকা হচ্ছে আমাদের অননুমোদনযোগ্য খরচ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য প্রদত্ত হয়েছে। এখানে আমাদের বিজ্ঞাপন রয়েছে 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকাকে আমরা করব 5 বছরে স্থানান্তর করব। তাহলে 40,000 টাকা আমাদের যেটা দেয়া রয়েছে, এই 40,000 ভাগ হচ্ছে আমাদের দিতে হবে 5। তাহলে 1 বছরের বের হবে। 5 বছরের মধ্যে আমরা 1 বছরের টাকাকে খরচ হিসাবে দেখাবো। বাকি থাকে আমাদের 4 বছর। এই 4 বছরের টাকাকে আমরা বিলম্বিত দেখাবো। 5 দিয়ে ভাগ করার পর আমাদের আসবে 8,000। 4 দিয়ে গুণন করার পরে আমাদের আসবে 32,000। এই 32,000 টাকাকে আমরা বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে অননুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত করব। এরপর আমাদের যেটা রয়েছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে 40,000 টাকা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এটা অনুমোদনযোগ্য খরচ, এজন্য এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না। সাধারণ খরচের মধ্যে, সাধারণ খরচের মধ্যে সাধারণ খরচের মধ্যে এই 60,000 টাকা প্রাথমিক খরচ অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণ খরচের মধ্যে 60,000 টাকা প্রাথমিক খরচ অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে এই প্রাথমিক খরচ যেটা অন্তর্ভুক্ত রয়েছে এটা হচ্ছে আমাদের প্রাথমিক খরচ অননুমোদনযোগ্য, তাই আমরা প্রাথমিক খরচটুকু অন্তর্ভুক্ত করব। তাহলে এই ম্যাথটি সলভ করার জন্য আমরা যেভাবে করব, প্রথমে একটি সলভ দিব আমরা এভাবে। উপরে আয় বর্ষ কর বর্ষ লিখব। যদি আমাদের অঙ্কটি 2000 যদি আমাদের অঙ্কটি 2000 কত সালে, যদি অঙ্কটি 2023 সালের 30শে জুন শেষ হয়,
তাহলে আয় বর্ষ 2021-22, কর বর্ষ 2023-24। যদি আমাদের ম্যাথটি 2024 সালের 30শে জুন শেষ হয়, তাহলে আয় বর্ষ লিখবো 22-23-24, কর বর্ষ লিখবো 24-25। মোট আয় নির্ণয়। এরপর আমরা লিখবো লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ। লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ, যেটা আমাদের কোশ্চেনের উপরে দেওয়া রয়েছে, এখান থেকে সরাসরি আমরা লিখবো লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ 40,000 টাকা, 4 লক্ষ টাকা দ্বিতীয়বারে। এরপর আমরা শিরোনাম দিব যোগ অননুমোদনযোগ্য খরচ সমূহ। অননুমোদনযোগ্য খরচ সমূহের মধ্যে আমরা এখানে আইডেন্টিফাই করে নিয়েছি দান একটি অননুমোদনযোগ্য খরচ, এটি আসবে। জরিমানা অননুমোদনযোগ্য খরচ, এটিও আসবে। তাহলে আমরা দান এবং জরিমানা এই দুটি সরাসরি বসিয়ে দিব। বসানোর পর রেয়াবিলে থেকে আমরা আর কোনো আইটেম পাচ্ছি না। এবার সমন্বয়ে আসবো। সমন্বয়ের 1 নম্বরে বলা রয়েছে আয়কর আইন মোতাবেক অনুমোদনযোগ্য অবচয় 20,000 টাকা। তাহলে আইন মোতাবেক অনুমোদনযোগ্য অবচয় 20,000 টাকা। এখানে অবচয় রয়েছে আমাদের 80,000 টাকা। 80,000 টাকার মধ্যে আমরা 20,000 টাকা অনুমোদন হিসাবে বিয়োগ করব। বাকি যতটুকু থাকবে এতটুকু আমরা অবচয় এখানে অন্তর্ভুক্ত করব। তাহলে অবশ্যই 80,000 ছিল, তার ভিতর থেকে 20,000 অনুমোদনযোগ্য। 20,000 অনুমোদনযোগ্য আমরা বাদ দেওয়ার পর যতটুকু থাকবে এতটুকু হচ্ছে আমাদের অননুমোদনযোগ্য। 80,000 থেকে 20,000 বাদ দিলে 60,000 বের হবে। এরপর আমাদের বলা রয়েছে বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য প্রদত্ত রয়েছে। তাহলে বিজ্ঞাপন খরচের টাকা রয়েছে 40,000 টাকা। আমরা লিখব বিজ্ঞাপন খরচ 40,000 টাকাকে 40,000 ভাগ 5, 5 দিয়ে ভাগ করব, গুণন 4। তাহলে আমাদের বের হবে বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে আমরা আয়কর এটা নিয়েও কাজ করলাম, বিলম্বিত বিজ্ঞাপনেও কাজ করছি, এটা তো আমাদের অন্তর্ভুক্ত হবে না। সাধারণ খরচের মধ্যে 60,000 টাকা প্রাথমিক খরচ যুক্ত রয়েছে। তাহলে আমরা লিখবো প্রাথমিক খরচ 60,000 টাকা। তাহলে একটু দেওয়ার পর আমাদের আইটেমগুলো লেখা শেষ। তাহলে আমরা কি কি আইটেম নিব? একটা হচ্ছে দান সরাসরি বসাবো, জরিমানা সরাসরি বসাবো। এই বিজ্ঞাপনের সাথে আমাদের বলা ছিল সমন্বয়ে 5 বছরের জন্য নিচে, এর জন্য আমরা এটা থেকে বিলম্বিত বিজ্ঞাপন বের করব। বিলম্বিত বিজ্ঞাপন বের করার নিয়ম হচ্ছে আমাদের 5 বছরের জন্য নিচে, যেন 5 দিয়ে ভাগ, 5 থেকে 1 বছরের খরচ দেখাবো। 1 বছর বাদ দিয়ে বাকি থাকে 4 বছর। 4 বছরের টাকা বিলম্বিত দেখাইছি আমরা। অবশ্যই 80,000 টাকা ছিল, এর মধ্যে 20,000 টাকা অনুমোদনযোগ্য বাদ দিব, বাকি থাকবে 60,000। আর সাধারণ খরচ এর মধ্যে প্রাথমিক খরচ 60,000 টাকা যুক্ত রয়েছে, এটা আমরা লিখবো। তো লেখার পর আমরা যেটা পাবো এটা আমরা সব যোগ করব। যোগ করার পর আমাদের বের হবে 1,82,000 টাকা। এই 1,82,000 টাকা আমরা উপরে 4 লক্ষ টাকার সাথে যোগ করব। যোগ করলে আমাদের আসবে 5,82,000 টাকা। এই 5,82,000 টাকার নাম হবে কারবারি ও অকারবারি আয়। কারবারি ও অকারবারি আয় থেকে একবার অকারবারি আয় বাদ দিব, আর একবার অকারবারি আয় যোগ করব। আমাদের ক্রেডিট পাশে অকারবারি আয়গুলো দেওয়া রয়েছে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ, শেয়ার অধিহার, সিকিউরিটি সুদ, লাভ্যাংশ, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ। এগুলো হচ্ছে আমাদের এই অকারবারি আয়। তাহলে অকারবারি আয়গুলো প্রথমে আমরা বিয়োগ করব। বিয়োগ করার সময় আমাদের কোনো কাজ করতে হবে না, সরাসরি লিখবো বাদ অকারবারি আয়। সিকিউরিটি সুদ যা আছে তাই লিখবো 1 লাখ। শেয়ার অধিহার 60,000। তারপর করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 1 লাখ, শেয়ার অধিহার 60,000, সিকিউরিটি সুদ 38,000, লভ্যাংশ 80,000, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ 20,000। তাহলে আমরা দেওয়ার পরে যোগ করব। যোগ করে ফাইনাল করে লিখবো। যোগ করে ফাইনাল করে আমাদের যেটা বের হবে 2,98,000। এই 2,98,000 আমরা কারবারি ও অকারবারি আয় থেকে বিয়োগ করব। তাহলে অকারবারি আয়টা যদি আমরা এখানে বিয়োগ করি, তাহলে আমাদের যেটা আসবে এটি হচ্ছে কারবারি আয়। এই কারবারি আয়ের সাথে আমাদের আবার অকারবারি আয়গুলো যোগ করতে হবে।
যোগ করার সময় আমাদের কিছু শর্ত সাপেক্ষ কাজ রয়েছে। যেমন এখানে রয়েছে কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ। এটা আমরা ইনার কলামে বসাবো। কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ বাদ অকরধার্য সম্পন্ন। কর মুক্ত যার সাথেই থাকবে এটা আমরা বাদ দিয়ে দিব অকরধার্য সম্পন্ন, অর্থাৎ এটার উপরে ট্যাক্স প্রদান করতে হবে না। বাদ দেওয়ার পর আমরা এখানে এটা সবসময় জিরো করে দিব। সিকিউরিটি শেয়ার অধিহার যোগ করার সময় আমাদের শেয়ার অধিহারটা এখানে অন্তর্ভুক্ত হবে না, এটা খেয়াল রাখতে হবে। তারপরে সিকিউরিটি সুদ, সিকিউরিটি সুদকে আমরা মোটা অঙ্কিত করব। যে টাকা দেওয়া রয়েছে এই টাকার সাথে 100 দ্বারা গুণন করব, 95 দিয়ে ভাগ দেব, দিয়ে আমরা সিকিউরিটি সুদকে মোটা অঙ্কিত করে যে টাকা হবে এটা আমরা এখানে বসিয়ে দিব। লভ্যাংশ, লভ্যাংশ আমাদের এখানে রয়েছে 80,000 টাকা। এই 80,000-এর সাথে আমরা গুণন দিব 100, ভাগ হচ্ছে 80। লভ্যাংশ আমাদের যৌথ মূলধনী কোম্পানিতে হবে 100/80, এবং এই অংশীদারি কারবারে হবে 100/90। এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। অংশীদারি ক্ষেত্রে 100/90, যৌথ মূলধনী ক্ষেত্রে লভ্যাংশ 100/80 মোটা অঙ্কিত করতে হবে। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ সরাসরি বসাইতে হবে। বসানোর পর এটা আমরা এখান থেকে কি করব, যোগ করতে চাইছি। কারবারি আয় হচ্ছে আমাদের আগে ছিল 2,84,000, এর সাথে আমরা এগুলো যোগ করব। যোগ করলে হবে 1,60,000। 1,60,000-এর সাথে যদি আমরা উপরেরটা যোগ করি তাহলে আমাদের আসবে 4,44,000 টাকা। এই 4,44,000 টাকা নাম হচ্ছে মোট আয়। তাহলে মোট আয়গুলো আমরা খুব সহজেই বের করতে পারলাম। এবার সিম্পল একটা কর দায়, এই কর দায়টা আমরা নির্ণয় করব। কর দায় নির্ণয় করার জন্য আমরা অবশ্যই খেয়াল রাখবো। এই কর দায়ের পরে আমি একটু নিয়ম দেখাচ্ছি, এটা সব অঙ্কের ক্ষেত্রে নিয়ম অনুসারে হবে। তাহলে এখানে রয়েছে কর কোম্পানির কর দায় নির্ণয়, বিবরণ টাকা, করের হার টাকা। আমরা এভাবে লিখব, লভ্যাংশ ও মূলধনী আয় ব্যতীত মোট করযোগ্য আয়ের উপরে লভ্যাংশ মূলধনী আয় ব্যতীত মোট করযোগ্য আয়ের উপরে 22.5% হতে পারে পার্সেন্ট চেঞ্জ। আমরা এটা বোঝানোর পরেই নিয়মটা দেখিয়ে দিব। এই পার্সেন্টটা চেঞ্জ হতে পারে, কিভাবে চেঞ্জ হবে এটা দেখাচ্ছি আমি। আগে আমরা এটা দেখাচ্ছি, লভ্যাংশ এবং মূলধনী আয়ের উপরে লভ্যাংশ এবং মূলধনী আয় ব্যতীত লভ্যাংশ এবং মূলধনী আয় ব্যতীত মোট করযোগ্য আয়ের উপরে লভ্যাংশ এবং এখানে লিখতে হবে লভ্যাংশ এবং মূলধনী আয় ব্যতীত লভ্যাংশ এবং মূলধনী আয় ব্যতীত মোট করযোগ্য আয়ের উপরে 22.5%। তাহলে আমরা এখানে লিখবো লভ্যাংশ, আমাদের মোট করযোগ্য আয় ছিল এটা, এ থেকে আমাদের লভ্যাংশ মোট অঙ্কিত করার পর লভ্যাংশ আছে 1,00,000। আর আর হচ্ছে আমাদের মূলধনী আয়, আসবাবপত্র বিক্রয় জনিত লাভ, এটা হচ্ছে আমাদের মূলধনী আয়। এই দুইটি বাদ দেওয়ার পর আমাদের আসবে 3,24,000। 3,24,000 টাকার উপরে আমরা 22.5% ধরে এ করে বসিয়ে দিব। এরপরে লিখবো লভ্যাংশ, এখানে যে টাকা রয়েছে লভ্যাংশ 1,00,000। 1,00,000 টাকার উপরে 20% ফিক্সড, 20,000 বসাবো। মূলধনী আয় হচ্ছে আমাদের 20,000, এর উপর 15% ফিক্সড, 3,000 হবে। এবার আমরা এগুলো যোগ করব। যোগ করার পর আমাদের যেটা হবে এটার নাম হচ্ছে মোট কর দায়। মোট কর দায় থেকে বাদ উৎসে কর কর্তন বিয়োগ করব। উৎসে কর কর্তন বলতে যেগুলো আমাদের মোটা অঙ্কিত হয়েছে এগুলো আমরা বসাবো। যেমন সিকিউরিটি সুদ, এখানে আগে ছিল 38,000, এখন সিকিউরিটি সুদ হচ্ছে 40,000। তাহলে উৎসে কর কর্তন 40,000 টাকা, অর্থাৎ বড়টা আগে বসাবো, মাইনাস 38,000, থাকবে হলো 2,000। যতগুলো মোটা অঙ্কিতর মধ্যে হয়েছে এতগুলো উৎসে কর কর্তনের মধ্যে বসিবে। লভ্যাংশ হয়েছে 1,00,000, আগে ছিল 80,000। তাহলে আমরা লভ্যাংশ 1,00,000 মাইনাস 80,000 বাই 20,000 দেখাবো। বাদ দেওয়ার পর যেটা আসবে এটাই হচ্ছে আমাদের নিট পদেয় কর। তাহলে আমাদের এই পার্সেন্টটা কখন চেঞ্জ হবে,
তাহলে এই যে এখানে দেখেন নিচে বলা রয়েছে পাবলিক ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধন 10%-এর অধিক আইপিওর মাধ্যমে স্থানান্তর করে, প্রযোজ্য হার হচ্ছে আমাদের 22.5%। শর্ত পালনে পরিপালন হলে 20%। তাহলে আমরা 22.5% নিলাম। আর 10%-এর অধিক যদি আইপিওর মাধ্যমে শেয়ার হস্তান্তর করে তাহলে 22.5%। 10%-এর কম যদি হয় তাহলে ধরবো আমরা 25%। এটি হচ্ছে পাবলিক ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে। পাবলিক ট্রেডেড না হলে, নন পাবলিক ট্রেডেড হলে আমরা এটা ধরবো হলো 27.5%। তাহলে আমাদের এই পার্সেন্টটা চেঞ্জ হতে পারে। এটা হচ্ছে যদি আমাদের 10%-এর অধিক আইপিওর মাধ্যমে শেয়ার হস্তান্তর করে তাহলে হবে 22.5%। 10%-এর কম করলে এখানে আসবে 25%। পাবলিক ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে না হয়ে নন ট্রেডেড হলে আমাদের আসবে হচ্ছে 27.5%। আর এগুলো ঠিক থাকবে। লভ্যাংশের উপরে 20%, আসবাবপত্রের উপরে 15%, এগুলো সেম থাকবে। তাহলে এই দুইটা এটা আমাদের পরিবর্তন হতে পারে। তাহলে আমাদের কোশ্চেনে কি বলা ছিল? আমাদের কোশ্চেনে এই কোশ্চেনটা আমাদের বলা ছিল 20% শেয়ার আইপিওতে হস্তান্তর করে, অর্থাৎ 20% মানে 10%-এর অধিক। এজন্য আমরা এখানে 22.5% নিয়েছি। যদি আমাদের বলা থাকে, কোনো কিছুই বলা না থাকে, তাহলে অবশ্যই আমরা টিকাতে লিখে দিব। কোনো কিছু বলা না থাকলে এখানে আমি অবশ্যই এখানে 22.5%ও লিখতে পারি, অথবা 20%ও লিখতে পারি। লিখে আমি যদি 22.5% লিখি তাহলে এটা লিখতে হবে 10%-এর অধিক শেয়ার আইপিতে হস্তান্তর করা হয়েছে। আর যদি 25% বসাই তাহলে লিখতে হবে 10%-এর কম আইপিতে হস্তান্তর করা হয়েছে। নন ট্রেডেড কোম্পানি যখনই থাকবে তখন এটা 27.5% হবে। আশা করি কর দায়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ফোন দিলে আর প্রবলেমটুকু সলভ করে নিতে পারবেন। আর আমাদের ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, যাতে পরবর্তী ক্লাসগুলো আমরা আরো ভালোভাবে বানাইতে পারি আপনাদের উৎসাহ নিয়ে ইনশাআল্লাহ।